চামচা পুঁজিবাদ। তো চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল, এক ক্লেপ্টোক্রেসি। ক্লেপ্টোক্রেসির বাংলা কি হবে? এটা হলো চোরতন্ত্র। মানে যখন আপনার রাষ্ট্র ক্ষমতায় আপনি যাদের আপনি দায়িত্ব দেন, সেটা আপনি আইনসভা বলেন, আপনার নির্বাহী বিভাগ বলেন, অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায়, সেটাই তখন চোরতন্ত্র। এবং সেই চোরতন্ত্রের ভিতরে আপনি দেখবেন যে একটি রাজনৈতিক গোষ্ঠী, একটি আমলা গোষ্ঠী, এবং আমলা যখন বলি আমরা তখন উর্দি পড়া এবং উর্দি ছাড়া দুটোর কথাই বলছি, এবং এর সাথে আপনার রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই তিন সহযোগ সৃষ্টি করা হলো আর কি। আপনারা যদি জিজ্ঞেস করেন এটার উৎস কোথায়, উৎসতে আপনার ফিরে যেতে হবে 2018 নির্বাচন। 2018 নির্বাচনের পরের নির্বাচন কত হলো? 2024-এ শেষ। যেই তিনটি নির্বাচন হয়েছে, এই তিনটি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল, যে জবাবদিহিতার জায়গা ছিল, সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। এবং সেটার ভিতর দিয়ে স্থানীয় সরকারকে দুর্বল করা হয়েছে এবং সামাজিক শক্তিকে দুর্বল করা হয়েছে, এবং সেই সামাজিক শক্তিকে অনেক ক্ষেত্রে অবশ করে দেওয়া হয়েছে। এটার ভিতরে কারা ছিল? এটার ভিতরে আমার মতো নাগরিক সমাজের মানুষ ছিল, এটার মধ্যে আপনাদের মতো মিডিয়ার লোকেরা ছিল, এটার সাথে আপনাদের ব্যক্তিখাতের লোকেরা ছিলেন, এবং একই সাথে অনেক সময় বিদেশিরাও যুক্ত হয়েছে বিভিন্ন কারণে। এবং বিদেশিরাও অপ্রয়োজনীয়ভাবে প্রশংসার কথা তখন তারা বলেছে, যেটার ভিত্তি এখন সন্দেহের ভিতরে আসছে। তো এই জায়গা থেকে বেরোনো ক্ষেত্রে নিঃসন্দেহে জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওই সংস্কারে যেতে হলে যদি দেশের ভিতরে স্থিতিশীলতা না থাকে, এবং স্থিতিশীলতার কথা যখন বলি তখন দুটো স্থিতিশীলতার কথা বলি, একটি হলো অর্থনৈতিক স্থিতিশীলতা, আরেকটি হলো আইন শৃঙ্খলা নিরাপত্তার স্থিতিশীলতা। যদি নিরাপত্তা না থাকে, যদি একই রকমভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি, এইটা বিপদসংকুল হয়ে যাবে, এইটার জন্য ধৈর্য থাকবে না। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা মনে করি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ক্ষমতা বা আমাদের যেটুকু বিদ্যা আছে, সেটার ভিত্তিতে আমরা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা গতকাল আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি। প্রথম হলো যে সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা সমন্বিতভাবে, স্বচ্ছভাবে এখনও জনগণের সামনে উপস্থিত হয়নি। সেহেতু সরকারের পক্ষ থেকে গত 5 মাসে সরকারের পক্ষ থেকে যেই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তার একটি সুনির্দিষ্ট পেশাগত বিস্তারিত বিবরণ জনসমক্ষে দিলে পরে লোকের কাছে বোধগম্য হবে আসলে এই সরকার এই পদ্ধতিতে কি নিয়েছে এবং করেছে তো অনেক। এবং কেন্দ্রীয় ব্যাংকে হচ্ছে, জ্বালানি খাতে হচ্ছে, ব্যাংকিং খাতের বিভিন্ন জায়গাতে হচ্ছে, স্থানীয় সরকারের ক্ষেত্রে বা আমাদের সুরক্ষার ক্ষেত্রে হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে এক পা এগিয়ে 2 পা পিছিয়ে যাচ্ছে, শিক্ষা স্বাস্থ্যর মতো জায়গাতে সেই রকম ঘটনা ঘটছে। এইটির একটি বিবরণ জবাবদিহিতার অংশ হিসেবে জনমানুষের সামনে আনতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে আগামী 6 মাস খুবই গুরুত্বপূর্ণ সময় দেশ এবং জাতির জন্য, এবং যতক্ষণ না আগামী বাজেট না আসছে তার আগে আগামী 6 মাস সরকার কী অর্থনৈতিক ব্যবস্থাপনায় কী পরিকল্পনা নেয় এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি, এর পরিমাপগুলো কি, এইগুলোকে একত্রিতভাবে একটি পরিকল্পনা জনগণের সামনে দিতে হবে। আপনার মনে রাখতে হবে, যদি সংসদ থাকতো তাহলে কিন্তু এগুলি দিতে তারা বাধ্য হতেন, এবং যেহেতু সংসদ নেই তাহলে জনগণের কাছেই এটা প্রত্যক্ষভাবে সরাসরি তাদের দিতে হবে। আগামী 6 মাসে কি কি অর্থনৈতিক সংস্কার হবে, সেই সংস্কারের ফলে মূল্যস্ফীতি, টাকার মান, মুদ্রার হার, আমার সুদের হার ইত্যাদি বিষয়াদি কোথায় পৌঁছাবে, এইটার একটি লক্ষ্য দিতে হবে। শুধুমাত্র এটা ইংরেজিতে আমরা বলি ওপেন এন্ডেড, মানে চেষ্টা করছি হবে এইটুকু বললে হবে না, আরেকটু দায়বদ্ধতার ভিতরে আমাদের সরকারকে নিতে হবে। 2 নম্বর বললাম। 3 নম্বর,
বর্তমান সরকার সীমিত সময়ের সরকার, এটা আমরা বুঝি, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই সময়কালের ভিতরেও আমরা এমন সমস্ত সিদ্ধান্ত করি যে এই সিদ্ধান্তগুলি সুদূরপ্রসারী অভিঘাত থাকে। বিনিয়োগ তার একটা জায়গা। বিনিয়োগ যদি না বোঝে যে আগামী দিনে তার সীমারেখাটা কি, তার পরিস্থিতি কি হবে, তাহলে বিনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, দ্বিধা সংশয় দেখা দেয়। একই রকমভাবে কর্মসংস্থানের ক্ষেত্রে শিক্ষার মান, স্বাস্থ্যসেবা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী কি সমর্থন পাবে, এইটা পরিষ্কার হতে হবে। এখন যে সমস্ত সুরক্ষা কর্মসূচি ছিল, সেই সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা কিভাবে বৃদ্ধি করা হবে, সেইগুলোও পরিষ্কার হতে হবে। সেহেতু আমাদের বক্তব্য হলো যে এই যে 6 মাসের প্রকল্পের একটি কর্মসূচির পাশাপাশি একটি মধ্যমেয়াদী পরিকল্পনার দরকার। যেহেতু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে স্থগিত করে দেওয়া হয়েছে, ঠিকভাবেই করা হয়েছে, কিন্তু এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যেই সমস্ত অকল্পনীয়, অলৌকিক, অবাস্তব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, এর দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব তো নিতে হবে যারা এইটাকে প্রস্তুত করেছিলেন। এবং এইটা শুধুমাত্র রাজনীতি দিয়ে ব্যাখ্যা করলে হবে না, পেশাদারিত্বের জবাবদিহিতা এখানে দিতে হবে। এবং সেহেতু এই পরিকল্পনার একটি মূল্যায়ন করতে হবে বস্তুনিষ্ঠভাবে। কারণ এই বস্তুনিষ্ঠভাবে যদি এই অষ্টম পরিকল্পনার মূল্যায়ন না করি, তাহলে কিন্তু পরবর্তীতে পরিকল্পনা রচনা করার ক্ষেত্রে যে দায়িত্ববোধ আমরা চাই, যে পেশাদারিত্ব চাই, সেটা কিন্তু আসবে না। কিন্তু এই সরকার তো 5 বছরের জন্য আপাতত মনে হচ্ছে না ওনারা আকাঙ্ক্ষা করছেন, কিন্তু অন্তত বছর 2 তো লাগবে মনে হচ্ছে, নাও লাগতে পারে, সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আমরা মনে করি ন্যূনতম একটি 2 বছর মেয়াদী পরিকল্পনা সামনে থাকা উচিত। একটি 2 বছর মেয়াদী পরিকল্পনা সামনে থাকলে পরে বিভিন্ন সংস্কারগুলোকে এর আবরণে আমরা দেখতে পারি। কিভাবে আমার মূল্যস্ফীতি, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, এগুলোকে আমার একটা মধ্যমেয়াদী পরিকল্পনায় আমার আনতে হবে। এবং ওই মধ্যমেয়াদী পরিকল্পনা এমন হবে যাতে প্রয়োজনে এটাকে আরেকটু বাড়ানো বা কমানোর সুযোগ যেন থাকে। এটার এক ধরনের নমনীয়তা থাকতে হবে। আমরা ফ্লেক্সিবিলিটির কথা বলি, অনেকে এটাকে রোলিং প্ল্যানের কথা বলেন। আমাদের বাংলাদেশে একসময় 2 বছর মেয়াদী পরিকল্পনা হয়েছিল 80-র দশকে। যেহেতু একটা মধ্যমেয়াদী পরিকল্পনা খুব দ্রুত দরকার। সরকার বিভিন্ন ধরনের কমিটি করেছে, সেই কমিটিতে আমার কলিগসরাও আছেন। সেই কমিটির সেই রিপোর্ট ইত্যাদিকে আত্মস্থ করে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা খুব দ্রুততার সাথে দরকার। 6 মাসের হিসাব দরকার, 6 মাসের এই গত 6 মাসের হিসাব দরকার। আগামী 6 মাসের আমার একটা কর্মপরিকল্পনা দরকার। 2 বছরের একটি মধ্যমেয়াদী ধারণা আমাদের দরকার। এই মধ্যমেয়াদী ধারণা যদি সামনে না থাকে, তাহলে আমরা বিদেশিদের সাথে কিন্তু কথা বলতে পারবো না। আমাদের যেই সমস্ত বৈদেশিক সাহায্য আসবে, সেই সমস্ত প্রকল্পগুলো 1 দিন 2 দিনের না, এটা একাধিক সময়ের। ওনারা এবং তা একই রকমভাবে আমাদের যারা এখানে বাজার সুবিধা দেন, অন্যান্য বিষয়ে দিয়ে আছেন, তারাও বুঝতে চান এখানে আমাদের বিনিয়োগের পরিবেশ কেমন থাকবে, সেইটারও ওখানে নিশ্চয়তাগুলো, সংস্কারের নিশ্চয়তাগুলো ওখানে থাকতে হবে। যেহেতু আমাদের তৃতীয় প্রস্তাব হলো একটি মধ্যমেয়াদী পরিকল্পনা লাগবে। চতুর্থ যেটা আমরা বলেছি সেটা হলো যে আপনারা অনেকেই চিন্তা ভাবনার ভিতরে আছেন যে এলডিসি থেকে বেরোবেন কি বেরোবে না। আপনাদের কাছে আমরা পরিষ্কার করে বলি, আমরা বিভিন্ন তথ্য উপাত্ত মূল্যায়ন করে দেখেছি। আপনারা জানেন যে জাতিসংঘে যে তথ্য উপাত্তের ভিত্তিতে বাংলাদেশকে 2 বার ইতিমধ্যে এইখানে পথে আছে বলে, সঠিক বলে মনে করেছে, এখনও সেই মূল্যায়ন কার্যকর। অর্থাৎ এখনও পর্যন্ত বাংলাদেশের দুর্বল অবস্থান হওয়ার পরেও আমরা এখনও যে সমস্ত মাপকাঠিগুলো আছে, মাপকাঠির উপরে 3টেতেই বাংলাদেশ উপরে আছে। জাতীয় আয়, মানব সম্পদ এবং ভঙ্গুরতার সূচক, এই 3টেতেই এখনও উপরে আছে। সেহেতু এই মুহূর্তে আপনাকে আমাদের এলডিসি থেকে উত্তরণকে স্থগিত করার কোনো কারণ আমরা দেখি না। বরঞ্চ আমরা মনে করি এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে খসড়া মসৃণ উত্তরণ কর্মসূচি প্রস্তুত করা হয়েছে, তাকে আগ্রহ সহকারে, উৎসাহ সহকারে এবং এটাকে বাস্তবায়ন করা উচিত। এবং সেইটাকে বাস্তবায়ন করার জন্য যেই আগের যেই 3টের কথা আমি বললাম,
তার সাথে সমন্বয় করতে হবে। অর্থাৎ ওই বাস্তবায়ন পরিকল্পনার ভিতর দিয়ে অর্থনৈতিক বৈচিত্র্যায়ন, আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি, আমাদের মানবিক সম্পদের শক্তিশালীকরণ এবং আমাদের গরিব মানুষের প্রতি দারিদ্র্য বিমোচন এবং আমাদের অসাম্যের প্রতি নজর দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে আসবে। প্রযুক্তিগত হস্তান্তর বড় হবে, মেধাস্বত্ব আইনকে কার্যকর করার বিষয় আসবে। এই জিনিসগুলোতে মনোযোগ দেওয়াটাই এখন গুরুত্বপূর্ণ। আমরা 2026 সালের ডিসেম্বর মাসে এটা হওয়ার কথা। যদি এর ভিতরে খুব বড় ধরনের অর্থনৈতিক দুর্যোগ হয়, সরকার পুনর্বিবেচনা করার সময় কিন্তু এখনও আছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় এখন হয়নি। এটি আমাদের একটা বড়, আমরা জানি যে একটি গোষ্ঠী, বিশেষ করে যারা বিদেশে বাজার সুবিধা পেয়ে থাকেন, তারা এটার জন্য অনেক জোরালো তদবির করছেন। আমাদের মনে রাখা উচিত যে আমরা পার হয়ে গেলে পরেও অন্তত 3 বছর আমরা এই সুযোগ আমাদের থাকবে এবং এই অনন্তকাল ধরে আমরা এই বাজার সুবিধাতে অবস্থান করব, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এবং এর ভিতর দিয়ে বিগত সময়কালে যে গোষ্ঠীর কথা আমরা বলছি, তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিল। তারা, আপনারা জানেন সংসদে কতজন সদস্য ছিলেন এবং তারা কিভাবে আমাদের ন্যায়নীতিকে কিভাবে প্রভাবিত করেছে, এবং একটিমাত্র খাত ছাড়া অন্য খাতে সেইভাবে কিন্তু প্রণোদনা তারা পায়নি। সেহেতু এখন সময় এসেছে একটি সকলের সাথে সমভাবে প্রণোদনা দেওয়ার, এবং যাতে আমাদের বৈচিত্র্যায়ন হতে পারে। আরেকটা বিষয়ে আমরা গুরুত্ব সহকারে বলেছি, সেটা হলো বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি। আপনারা জানেন যে এসডিজি বাস্তবায়নে যে বিভিন্ন বছর পরপর আমরা ভলেন্টারি ন্যাশনাল রিভিউ, আমাদের জাতীয় যে মূল্যায়ন প্রক্রিয়া হয়, সেইটার জন্য বাংলাদেশ এবার প্রস্তুত হচ্ছে। আগামী জুলাই মাসে এটা উপস্থাপন করবে জাতিসংঘে বাংলাদেশ। এইটাতে যাওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন তথ্য উপাত্তের বিশ্লেষণ করে দেখেছি, সরকারের তথ্য যেই ভাণ্ডারটি ছিল সেখানে মনোযোগ দিয়ে কোনো তথ্য উপাত্ত যুক্ত করা হচ্ছে না। সেহেতু একটা বড় ধরনের তথ্য উপাত্তের ঘাটতি রয়ে গেছে আমার এসডিজিতে কিভাবে আমরা অগ্রগতি অর্জন করছি। একই রকমভাবে আমরা দেখছি যে ওই তথ্য উপাত্তর একটা বড় জায়গা বিভাজিত তথ্য, অর্থাৎ কেউ পিছনে পড়ে নেই, এইটা বোঝার জন্য যে তথ্য লাগে, আমার যারা আয় দরিদ্র, যারা সম্পদে দরিদ্র, যারা বৈরী পরিবেশে বসবাস করেন, যাদের জাতিগত সত্তার পরিচয়ে যারা নিষ্পেষিত হন, এই রকম বিভিন্ন তথ্য, নারীদের ব্যাপার, শিশুদের ব্যাপার, বৃদ্ধদের, প্রবীণদের ব্যাপার তো আছে, এই তথ্য উপাত্ত ওখানে নেই। এই তথ্য উপাত্ত ব্যতিরিকে একটি সুষম গণতান্ত্রিক অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা বা মূল্যায়ন করা সম্ভব না। আমরা বলছি এসডিজি বাস্তবায়নে গুরুত্ব দিয়ে তথ্য উপাত্তগুলোকে পরিপূর্ণ করা, এবং একই সাথে শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত খাতে, মানব সম্পদের খাতে আমরা যে পিছিয়ে গেছি, বিশেষ করে করোনার পরবর্তীতে, সেই জায়গাগুলোতে গুরুত্ব সহকারে দেখা, এটা খুবই শেষ প্রস্তাব একটা আছে। শেষ প্রস্তাব যেটা হলো যে বাংলাদেশের সরকার পরিবর্তনের পরে বৈশ্বিক কর্মকাণ্ডের সাথে যারা বাংলাদেশের সাথে যুক্ত, তারা বিভিন্নভাবে উৎসাহিত, আবার তারা কোনো কোনো ক্ষেত্রে উদ্বেগের ভিতরে আছে। এই উৎসাহ এবং উদ্বেগকে নিরসন করার জন্য সরকারের পক্ষ থেকে একটি উন্নয়ন ফোরাম আহ্বান করা উচিত। এই উন্নয়ন ফোরাম, যেটাকে আমরা ইনক্লুসিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফোরাম বলছি, এর আগেও সরকার বিভিন্ন সময় করেছে, কিন্তু এটা বহুদিন যাবৎ হয় না, এটাতে করা উচিত। এবং এখানে 4টি বিদেশি গোষ্ঠীকে আহ্বান করে এনে সরকারের মনের কথা, যে কর্মসূচির কথা বলেছি, সেইটাকে প্রকাশ করা উচিত। তারা কারা? 1, যারা আমাদের বৈদেশিক সাহায্য দেয়, উন্নয়ন সাহায্যদাতারা। 2, যারা আমাদের রপ্তানির বাজার সুবিধা দেয়, তাদের বোঝাতে হবে যে এটাকে কিভাবে অব্যাহত রাখা যায়, কার্যকর করা যায়। আপনারা জানেন যে এখন শ্রম বিষয়ক বিভিন্ন ধরনের শর্ত ইত্যাদি আসছে, এই আলোচনা করতে হবে। তৃতীয়ত, যে সমস্ত বৈদেশিক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে চায় কিন্তু পরিবেশের কারণে পারে না, তাদের সাথে আলোচনা করে আশ্বস্ত করতে হবে। এবং চতুর্থত, যে সমস্ত দেশ আমাদের দেশের থেকে মানব সম্পদ নেয়, যেখান থেকে আমরা রেমিটেন্স পাই, তাদের সাথেও আলোচনা অব্যাহত রাখতে হবে। আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে সেখান থেকে নিষ্কৃতি পেয়ে অনেকে দেশে ফিরে এসেছেন। এইরকম আরও কিভাবে বাজার সুবিধাকে বাড়ানো যায় আমাদের শ্রমের জন্য, সেটাও আমাদের দেখতে হবে। আমরা মনে করি আগামী বছরের প্রথম দিকে যদি এটা হয়, এবং এর ভিতরে যদি ওই 5 মাসের মূল্যায়ন এবং 6 মাসের পরিকল্পনা প্রস্তুত হয়ে যায়,
এবং সরকারের পক্ষ থেকে একটি মধ্যমেয়াদী পরিকল্পনার লক্ষ্যগুলোকে যদি পরিষ্কারভাবে তারা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে ঠিক করে আসতে পারে, তাহলে এইটা উত্থাপন করা যাবে। এই উত্থাপন করলে পরে আমাদের বিদেশি সহযোগীরা বলবেন যে কোন কোন ক্ষেত্রে তারা আমাদের সাহায্য করবেন, এবং এই নিশ্চয়তাটা কার্যকরভাবে, দুর্নীতিহীনভাবে, মসৃণভাবে গরিব মানুষের পক্ষে কিভাবে কার্যকর হবে। সেহেতু আপনারা দেখছেন আমরা আগামী 6 মাসের একটা পাঁচটি বিষয়কে কেন্দ্র করে একটি পরামর্শ দিয়েছি। এখন আপনারা বলতে পারেন এই পরামর্শ কি সরকার গ্রহণ করবে? সময় বলে দিবে এটার ভিতরে কি হবে। কিন্তু আমরা মনে করি যে সরকারের যোগ্যতা, দক্ষতা এবং নিষ্ঠা দিয়ে একটি আরও উদ্যোগীভাবে যদি অর্থনৈতিক বিষয়াদিকে ওনারা মনোযোগ না দেন, তাহলে এই অর্থনৈতিক বিষয়ে মনোযোগের অভাবের কারণে ওনাদের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের অন্যান্য উদ্যোগও কিন্তু ভেস্তে যেতে পারে। এইটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই দায়িত্ববোধ থেকেই আমরা কথাগুলো বলেছি। আমার কলিগরা আর কেউ কিছু যুক্ত করবেন? যদি না করেন তাহলে আমি আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। হ্যাঁ, আপনি একটু আগে বললেন যে এলডিসি যে উত্তোলনের যে বিষয়টি, সেখানে জাতিসংঘ যে তথ্য ভিত্তিতে বাংলাদেশকে মূল্যায়ন করেছে, তখনও ঠিক ছিল, এখনো ঠিক আছে। তাহলে আপনারা তো আবার বলতেছেন যে অতীত আওয়ামী সরকার আমলের যে তথ্য, এগুলো সবগুলো ছিল উন্নয়নের বয়ান। তাহলে এটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? এটা একটু দেখা। অনেক ধন্যবাদ। আমরা একটু শুনে নিই, তারপরে উত্তর দিব। হ্যাঁ, আমি দৈনিক শেয়ারে কাজ করি। আমি টোটাল 12টি পয়েন্ট নোট করেছি, কিন্তু আমি জানি যে আপনি আমাকে 3টা বেশি বলতে শুরু করলেন। আমি 3টাই বলবো। প্রথমত আপনি সিরিজ লেখেন এটার উপরে। আচ্ছা, ঠিক আছে। আমি জেনারেল স্যারের কাছে আমার স্পেসিফিক প্রশ্ন, যে চ্যাপ্টারে উনি উল্লেখ করেছেন যে $60 বিলিয়ন ইনভেস্টমেন্ট, তার মধ্যে 14 থেকে 24, এই গ্যাপটা এত বেশি কেন? এক। আর দ্বিতীয় কথা হলো যে এই যে করাপশনটা হয়েছে, সেক্টরাল কোনো ভাগ আছে না? যেমন আমাদের উন্নয়ন ক্ষেত্রে 15টা সেক্টরে আমরা আমাদের ইনভেস্টমেন্ট হয়, সেক্ষেত্রে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেক্টর কোনটা? সেটা কি ট্রান্সপোর্ট, নাকি পাওয়ার সেক্টর, নাকি এডুকেশন,